আমার পোষা পাখি উড়ে যাবে ও সজনী ওই একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সাজো ভাবি না কমিটির পক্ষ থেকে 100 টাকা সৎকারের জন্য দেওয়া হলো। স্পটিকে পাটি ভরে পাখি খাওয়ার দিতা ধরে ধরে নিঠুর পাখি খেত আর মনে আর নিঠুর পাখি খেত আর মনে ভাবি না আমার পোষা পাখি উড়ে যাবে সাজো ভাবি না আগে যদি জানতে পাখি সে করিবে ও তারে দিতা না আগে যদি জানতে পাখি করিবে ও তারে দিতা না মা বাবা মা বাবা 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 তুমি আমাকে ক্ষমা করো বাবা স্বার্থপরতার সাগরে ডুব দিয়ে আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি আজ আজ আমি আমার অন্যায়ের ভুল বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা বাবা আপনি বোধহয় ভুল বলছেন বাবু আমি কারো বাবা নই আমি কারো বাবা হতে পারি না তুমি চলে যান বাবু চলে যান মা বাবা আমার আপনি আমাকে বাবা বলছেন এই কথা যদি কেউ শুনতে পায় আপনাকে আপনাকে পাগল বলবে বাবু আপনার সম্মান নষ্ট হবে বাবু আমাকে
আমাকে তুমি ক্ষমা করতে পারছো না বাবা, কিন্তু মা, ওকে আপনি স্পর্শ করবেন না বাবু। মানুষের শত অবজ্ঞা লাঞ্ছনা সহ্য করে রক্তের হোলি খেলতে খেলতে ক্লান্ত হয়ে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর ঘুম আপনি ভাগাবেন না বাবু, ওর ঘুম ভাগাবেন না। মা, মা গো, তোমার তোমার অবাধ্য ছেলেকে তুমি ক্ষমা করো মা। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, সেই অভিমান নিয়ে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কিন্তু কিন্তু একটিবার দেখো মা, আমি আমার চোখের জলে তোমার চরণ ধুয়ে দিয়ে তোমাকে আমি ফিরিয়ে দিয়ে যেতে এসেছি। তুমি তোমার ঘরে ফিরে চলো মা, তুমি তোমার ঘরে ফিরে চলো। কাচ্ছে মমতাদের মৃত্যুতে কুরুঙ্গদেব কাচ্ছে। বাবা, আমার জন্য তোমার মনে যে ঝড় উঠেছে, ঝড় নয়, আগুন। ওই রক্ত মাংসের শরীরে এই ভুকটার মাঝে আজ আগুনের ফুলকি তুলছে। রাত্রির বোবা কান্নায় আমার অন্তরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাই তো সভ্য সমাজের আধুনিক মা বোনদের সন্তানদের ভিতরে ডেকে বলি, তোমরাও একদিন বৃদ্ধ হবে, বাবা মা হবে, আর ঠিক এমনি করে আমাদের মতো পুত্রবধূর কাছ থেকে চরম আঘাত পাবে। তোমরা সাবধান, তোমরা সাবধান। বাবা, বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি আত্মহত্যা করে মায়ের কাছে পরপারে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলবো, মাগো, তুমি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, সেই সন্তানকে তুমি ক্ষমা করো মা, সেই সন্তানকে তুমি ক্ষমা করো। মমতা, মমতা, একটিবার চেয়ে দেখো তোমার সন্তান কেমন কাঁদছে। তুমি তো মরার আগে বলেছিলে সন্তানদের ক্ষমা করে দিতে, তাই আমার সন্তানদের আমি ক্ষমা করে দিলাম। মা, ও মা, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করবে না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি 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 তুমি এখানে কেন এসেছো? আমি যে তোদের বাবা, তাই আমি তোদেরকে ক্ষমা না করে পারিনি। মাগো, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আরে তোরা তো সবাই এলো না শুধু অলোক, সে যে অভিমান করে চলে গেছে। অলোককে ফিরিয়ে আনার দায়িত্ব আমার বাবা। আগে মাকে আমার চোখের জলে স্নান করিয়ে ওই চিতায় তুলে দিয়ে তারপরে অলোকের কাছে আমি ক্ষমা চেয়ে তাকে আমি নিশ্চয়ই ফিরিয়ে আনবো বাবা। দিব্যেন্দু, চলো চলো মা, চলো ওই দূরে স্রোতাসীনে গঙ্গার তীরে তোমার চিতা জ্বালিয়ে ওই সর্বময় ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে বলবো, এ জন্মে তো তোমার ঋণ শোধ করতে পারলাম না মা, পরজন্মে যেন আমি তোমাকেই মা রূপে পাই মা। কি সুন্দর ঈশ্বরের বিচার। রোগে পেল না ওষুধ, খেতে পেলে না খাবার, সীতার অনন্ত সত্যে শুয়ে
অন্তত একটু সুখের আগুন তুমি বুকে পেলে। চল চল দীপেন্দু, তোর মাকে শ্মশানে নিয়ে চল। চলো বাবা। ও সভ্য সমাজের ঘৃণ্য চক্রান্তে ওই চন্দ্ররাজ পাগল হয়ে গেছে। নিশীথ, নিশীথ। একই বাবলাদা, তোমার এই অবস্থা কি করে হলো বাবলাদা? বলো বলো, তোমার এই অবস্থা কি করে হলো? শিমুল তলার বাড়ির পাশ দিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ একটা নারী কণ্ঠ শুনতে পেলাম। কোনো চিন্তা না করে জানালা ভেঙে ওই ঘরের ভিতরে ঢুকে বললাম। তারপর দেখলাম 2-3 জন মাস্তান একটা মেয়েকে বিবস্ত্র করে তার লোলপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তাদের সঙ্গে হাতাহাতি করে তাকে তাড়িয়ে দিলাম। মেয়েটাকে তার বাবার কাছে পৌঁছে দিয়ে আমি যখন ফিরছিলাম তখন দেখি 7-8 জন মাস্তান হঠাৎ এসে আমাকে আঘাত করলো। চলো চলো বাবলাদা, আমি আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো। না না, আমার এই প্রাণটা শেষ হয়ে যাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার যদি এই পৃথিবীতে কোনোদিন জন্মায় বাবলাদা, তবে যেন পিতৃ পরিচয় নিয়ে জন্মায়। বাবলাদা। ওরে নিশি বাবলাদা, আজ আমার বসতে খুব ইচ্ছা করছে। বাবলাদা, আজ আমি বুঝতে পারছি আমার জন্যে এই স্বার্থপর পৃথিবীতে চোখের জল ফেলার শুধু একজন আছে। বাবলাদা, সে হলে তুই। বাবলাদা। আমি আমি চলে যাচ্ছি নিশি। না বাবলাদা, আমি চলে যাচ্ছি। না। আরে যাওয়ার সময় না বাবলাদা। আমার বলতে ইচ্ছে করছে মরিতে চাই না আমি বাবলাদা। এই সুন্দর ভুবনে। বাবলাদা, বাবলাদা। বাবলাদা এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু কিন্তু আমি হ্যাঁ, আমার প্রথম কাজ হবে ওই বাবলাদার সৎকার করা। তারপর ওই জানোয়ার বিপুল সান্যালের বুকের তাজা রক্ত আমি নেব। তারপর আমি আমার মৃত বোনের আত্মার তর্পণ করব এই জানোয়ার বিপুল সান্যালকে বুঝে দেব। মানুষ নিয়ে খেলা করার পরিণাম কত ভয়াবহ, কত ভীষণ ভয়ঙ্কর। না বাদল, আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। এতদিন আপনার সহকারী হিসেবে কাজ করেছি স্যার, বেইমানি আমি কোনোদিন করিনি। দুর্ভাগ্যে বিচার বসের ড্রয়িং রুমে নিয়ে যাবো এই কথা তুমি ছাড়া আর কেউ জানতো না। তবে সেখানে বিপন্নকে পাঠিয়েছিলে। স্যার, শুধু তাই নয়, অতগুলো টাকার হেরোইনের খবর তুমি পুলিশকে জানিয়েছিলে। তাই তোমাকে আমি এই পৃথিবীর মুখ থেকে ক্ষমা করুন স্যার, বিশ্বাস করুন আমি এক কাজ করিনি। বেশ, আর একটা কাজের ভার আমি তোমাকে দেবো। যদি দেখি তার মধ্যে তোমার চক্রান্ত আছে, তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা হবে না আমার হাত থেকে তোমাকে বাঁচায়। বলুন স্যার কি করতে হবে আমাকে? এখানে নয়, তুমি গাড়ি রেডি করো, ডায়মন্ড হারবার যেতে হবে। অবশ্য আমিও যাব। যাও। আপনার আদেশ পালন করব বলেই তো
এই গোলামের পথ আমি বেছে নিয়েছি স্যার। আমি বেশ বুঝতে পারছি এই বাদলকে ত্যাগ করতে হবে, সাহস করে দেবে, কারণ ও একটা শয়তান। বাদল যদি শয়তান হয় তাহলে তুমি কি বিপুল সান্যাল? খবরদার! ওই পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে না। পকেটে হাত দেওয়ার চেষ্টা করলে আমি তোমার বুকটা ঝাঁঝরা করে দেব জানোয়ার। রমেশ, হ্যাঁ আমি রমেশ, তুমি শয়তান, এবার তোমাকে কে বাঁচাবে? ভেবেছিলে তুমি আমার বোনটাকে নির্মম নিষ্ঠুর ভাবে খুন করেছ, আর আমার জীবনটাকে তুমি মরুভূমির মতো উসার করে দেবে, তাই না জানোয়ার? রমেশ, রমেশ, তুমি হ্যাঁ আমি তোমার জামা। বিনা দোষে তোমার গলার চেন আমার পকেটে ঢুকিয়ে দিয়ে তুমি আমাকে ওই অন্ধকার জেলখানার ভিতরে পচিয়ে মারতে চেয়েছিলে, কিন্তু দুনিয়ার কোনো পুলিশের সাধ্য হলো না ওই জেলখানার ভিতরে আমাকে আটকে রাখবে। আজ আমি তোমার সামনে এসেছি শুধুমাত্র হিংসা চরিতার্থ করতে। রমেশ, তুমি আমাকে বাঁচতে দাও। রমেশ, তুমি আমার একটা কথা শোনো। না, কোনো কথা আমি শুনবো না, কোনো বারণ আমি মানবো না। যে শয়তানের জন্য আমার মৃত বোনের আত্মা এখনো পর্যন্ত ডুবরে ডুবরে কাচ্ছে, সেই জানোয়ারের বুকের তাজা রক্ত পান করার জন্য আজ আমি পাগল হয়ে গেছে। রমেশ, আমার একটা অনুরোধ। রমেশ, শ্যামলীও ঠিক এমনি ভাবে তোমার কাছে অনুরোধ করেছিল, কিন্তু তুমি তার কোনো অনুরোধ রাখুনি। তুমি নির্মম নিষ্ঠুর ভাবে তাকে খুন করেছ। আর এই সেই কথা আমার মনে পড়লে আমি ভুলে যাই যে শালা আমি একটা সভ্য সমাজের মানুষ। হ্যাঁ আমি যখনই আমার তার কথা মনে পড়ে, তার চোখের জল, তখনই আমার প্রাণটা কেঁদে ওঠে। আমার স্বপ্ন সাধনা ভেঙে চুরমার হয়ে গেছে। আত্মমানবতার দেশের কল্যাণ ছিল আমার একমাত্র লক্ষ্য, কিন্তু তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছ। রমেশ, আমার হাত থেকে তোমার রেহাই নেই জানোয়ার। রমেশ, আমি প্রতিশোধ নিতে চাই, জীবনের চরম প্রতিশোধ নিতে চাই। তোমার আলোকিত জীবনে আমি টেনে দেব আমার ইশারা অন্ধকারে। তুমি আমাকে ক্ষমা করো। শিহরে দাঁড়িয়ে তোমায় ডাকিছে তোমার আপন করে। পাপের শ্রেষ্ঠা পাপী নয়, পাপী বানয় পাপী। এবার তাই তোমার সব খেলা শেষ হয়ে। রমেশ, তুমি আমাকে ক্ষমা করো। রমেশ, তুমি আমাকে ক্ষমা করো। আমার স্বামীকে তুমি মেরো না ভাই। ভাই, হ্যাঁ, একটিবার শুধু আমার শিখে সিঁদুরে দেখে একবার চেয়ে দেখো, পারবে কি ভাই হয়ে বোনের শিখে শূন্য শূন্য করে দিতে? পারবে কি বোনের হাতায় এই শাখা ভেঙে দিতে? আমি জানি তুমি তোমার বোনের শোকে পাগল, তাই বলে আমার স্বামীকে মেরে তুমি তোমার বোন শ্যামলীকে তো ফিরে পাবে না। পারলাম না শ্যামলী, আমি তোর মৃত্যুর চরম প্রতিশোধ নিতে পারলাম না। আমি যদি তোর মৃত্যুর প্রতিশোধ নেই, তাহলে আমার আরেক বোনের মাথার সিঁদুর আর হাতের শাখা শেষ হয়ে যাবে। আমি সেটা কোনোদিন পারলাম না রে বোন। তুই আমায় ক্ষমা করিস রে বোন, তুই আমায় ক্ষমা করিস। রমেশ, বিপুল সান্যাল, তোমার ভাগ্য ভালো যে তুমি একজন মাটির প্রতিমাকে নিজের স্ত্রী রূপে পেয়েছো। তাই আজ তোমাকে আমি হাতের মুঠোয় পেয়েও তোমার প্রাণ ভিক্ষা দিলাম। আমি তোমার বিচার এই মানুষের আদালতে দিলাম না, আমি তোমার বিচার ওই ভগবানের আদালতে দিয়ে গেলাম।
আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না বিপুল সান্যাল। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। দুর্বা, কি দেখছো অমন করে আমার মুখে দেখেছে? না কিছু না, কিছু না। স্বামী, তোমার সবে আজ পঙ্গু, দুর্বল, অসহায়। কারণ তবে পরশ পাথরকে আমি নোংরা করতে চেয়েছিলাম, আমি নোংরা করতে চেয়েছি। ঠাকুর, আমার স্বামীকে তুমি অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে দাও। তোমার কাছে আমি অন্য কিছু চাই না ঠাকুর, অন্য কিছুই চাই না। সর্বনাশ হয়ে গেছে দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট দিতে ওই মোড়ের মাথায় কি হয়েছে? একটা গর্ত পেরোতে গিয়ে বড় বাড়িটায় সজোরে ধাক্কা মেরেছি। তার কোনো ক্ষতি হয়নি তো? স্টিয়ারিং ভেঙে চোখে ভীষণ চোট লেগেছে। তুমি নিজে কেন চালাওনি? রোজই তো চালাই, কিন্তু আজ বড় বাবু যে নিজেই গাড়ি চালালেন। ও ঠাকুর, কি হয়েছে বৌদি? ঠাকুর, মোড়ের মধ্যে তোমার দাদা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার চোখে নাকি ভীষণ চোট লেগেছে। ঠিকই হয়েছে বৌদি, দাদা যে পাপের পথে পা বাড়িয়েছে তার পরিণাম ঠিকই হয়েছে। কি বলছে ঠাকুর? ঠিকই বলছি। চলো বাদল, আমাকে নিয়ে চলো। আর আমি এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। না বৌদি, সেখানে তুমি যেও না। দাদা তোমাকে যে শাস্তি দিয়েছে তাতে আমি কিছু মনে করিনি ভাই, কারণ সে আমার স্বামী, আর এওকাল পরকাল, আর আমি তার স্ত্রী। এসো এসো বাদল। হায় রে ভারতের নারী, যে পুরুষ তার স্ত্রীর উপর অত্যাচার করে স্ত্রীকে অভুক্ত অসুখী রেখে গায়ে হাত তোলে, সে নারীও তার স্বামীর বিপদে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চলে যায়। চমৎকার চমৎকার